দর্শক, আমি জান্নাতুল নাইম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মুক্তমঞ্চে। আমাদের এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক ইস্পাহানী মির্জাপুর চা, এবং আজকে আমাদের সাথে কথা বলতে স্টুডিওতে আছেন রাজনৈতিক বিশ্লেষক, অর্থনীতিবিদ এবং শিক্ষাবিদ প্রফেসর ডক্টর মাহবুবুল্লাহ। প্রফেসর ডক্টর মাহবুবুল্লাহ, আপনাকে স্বাগত এবং অসংখ্য ধন্যবাদ যে আজকে আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে স্টুডিওতে আসলেন। আছেন কেমন এখন? আছি, মোটামুটি ভালোই আছি স্যার। আপনার সাথে শেষ ইন্টারভিউ নিয়েছিলাম প্রায় 6 মাস আগে, 5 আগস্টের ঠিক পরবর্তী সময়টাতে। সেই সময় আপনার মুখে বিশ্লেষণ শুনেছিলাম যে এই তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তী সরকারকে আপনি কোন পর্যায়ে দেখতে চান, রেভলিউশনটার বিশ্লেষণ আপনি একটি করেছিলেন। এরপর আমরা অনেক ঘটনা দেখেছি এবং অনেক ঘটনা দেখে আমাদের কাছে মনে হয়েছে যে প্রচণ্ড প্রত্যাশার পারদ নিয়ে এই গণ অভ্যুত্থানটা হয়েছিল, তার কিছু কিছু ক্ষেত্রে বিচ্যুতি ঘটেছে। আমরা দেখেছি দখলদারত্ব, চাঁদাবাজির মতন ঘটনা হয়েছে, নির্বাচন সংস্কার, এমন সব ইস্যুতে যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের মধ্যে ঐক্যমত্যের অভাব আছে। ধানমন্ডি 32 নম্বরে বাড়ি ভাঙচুর হয়েছে। আওয়ামী লীগ সরকারের যে পালিয়ে যাওয়া মন্ত্রী এমপিরা রয়েছে তাদের বাড়িঘরে ভাঙচুর হয়েছে। আমরা বইমেলায় স্টল ভাঙচুরের ঘটনা দেখেছি, নারীদের ফুটবল আটকানোর মতন ঘটনা দেখেছি। একজন উপদেষ্টাকে ফেসবুকে লিখতে দেখেছি যে 14ই ফেব্রুয়ারিতে তিনি মানুষজন যেন তামাশা না করে। তো আপনার কাছে যে ব্যাপারটি জানতে চাচ্ছিলাম, আপনি স্যার লাস্ট ইন্টারভিউতে বলেছিলেন যে কোনো একটি অভ্যুত্থান যদি দীর্ঘদিনের প্রয়াস ছাড়া হয় তাহলে সমাজ পরিবর্তন করতে গেলে সমস্যা হয়। তো আপনার কাছে কি এখন সেই বিষয়টি মনে হচ্ছে, নাকি স্যার মাও সেতুং যেমনটি বলেছিলেন যে রেভলিউশন ইজ নট ডিনার, নৈশভোজ না, এবং এক্ষেত্রে অনেক কিছু হতে পারে, এবং তার ভাষাতেই তিনি বলছেন যে বিদ্রোহ সহিংসতার মাধ্যমে একটি শ্রেণী আরেকটি শ্রেণীকে উৎখাত করবার চেষ্টা করবে, সেই বিষয়টি এখন ঘটছে? না, ধন্যবাদ। আপনি যেটা বলছেন মাও সেতুংয়ের উদ্ধৃতি দিয়ে, মাও সেতুং বলছেন যে বিপ্লবটা ডিনার পার্টি নয়, নৈশভোজ নয়, এবং বিপ্লবটা সূচিকর্মও নয়। বিপ্লব অত সুন্দর, এত আকর্ষণীয় হতে পারে না। কারণ একটা বিপ্লবের মধ্য দিয়ে, একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে প্রচুর রক্তপাত হয় এবং ধ্বংস হয়। এই ধ্বংসটাকে বলা হয় ক্রিয়েটিভ ডিস্ট্রাকশন। নতুন কিছু সৃষ্টি করার জন্য পুরাতনকে ধ্বংস করা, জরাজীর্ণকে সরিয়ে দেওয়া। তো সেই ধরনের ঘটনাই কিন্তু অভ্যুত্থানগুলোতে হয়। তবে অভ্যুত্থানের শেষে আপনি কতটা সুফল পাবেন, সমাজ ব্যবস্থার কতটা পরিবর্তন হবে, জনজীবন কতটা স্বাচ্ছন্দ্যময় হয়ে উঠবে, সুখ শান্তিতে ভরে উঠবে, সেইটা নির্ভর করে নেতৃত্বের উপর, যারা অভ্যুত্থানের নেতৃত্ব দিল তার উপর। তো এখন পৃথিবীর যেসব দেশে অভ্যুত্থানের মধ্য দিয়ে পরিবর্তন এসছে, সেগুলোর মধ্যে আমরা 1917 সালের সোভিয়েত রাশিয়ার কথা বলতে পারি, কিংবা 1949 সালের চীন বিপ্লবের কথা বলতে পারি, বা 60-এর দশকে কিউবার বিপ্লবের কথা বলতে পারি। পরবর্তীকালে ভিয়েতনামও পরিবর্তন হয়েছে, লাওসে পরিবর্তন হয়েছে, অনেক জায়গায় পরিবর্তন হয়েছে, কোরিয়াতে পরিবর্তন হয়েছে। আবার স্যার ফ্রান্সে তো বিপ্লব হয়ে আবার পরিবর্তন হয়ে আগের সরকারই এসেছে। ফ্রান্সে যেটা হয়েছে সেটা হলো 1968 সালের কথা বলছেন। সেই সময় একটা ছোট্ট ঘটনা দিয়ে একটা বড় ধরনের অভ্যুত্থানের সূচনা হয়েছিল। সরবন ইউনিভার্সিটিতে রেস্ট্রিকশন দেওয়া হয়েছিল যে ছেলে ছাত্র যারা, মেয়ে ছাত্রী, তারা এক ডরমিটরিতে থাকতে পারবে না। এর আগে কিন্তু ছাত্রছাত্রীরা একই ডরমিটরিতে থাকতে পারত। তো এই নিষেধাজ্ঞাটা দেওয়ার পর ছাত্ররা মনে করে যে তাদেরকে অপমান করা হয়েছে এবং তাদের চরিত্র সম্পর্কে সন্দেহ করা হয়েছে। আমি নিজে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে দেখেছি, সেখানে দেখেছি একই ডর্মে, পাশাপাশি রুমে, সেখানে দেখা যাচ্ছে প্রত্যেকের জন্য ব্যক্তিগত রুম, কিন্তু ছেলে এবং মেয়ে পাশাপাশি রুমে থাকছে এবং এক কিচেনে রান্না করে খাওয়া দাওয়া করছে, একই টয়লেট ব্যবহার করছে। তো এইটা পাশ্চাত্য সংস্কৃতির একটা ব্যাপার, এটা নিশ্চয়ই আমাদের বাংলাদেশের সংস্কৃতির সঙ্গে এটা যায় না। যাই হোক, তো সেই ঘটনার থেকে কিন্তু ফ্রান্সে অভ্যুত্থানটা হয়ে গেল, এবং সেটা কিন্তু আর সেই জায়গায় থাকলো না। সেটা আরও বিশাল পরিধিতে বিস্তার লাভ করব শিক্ষা সংস্কারের প্রশ্নে, কারিকুলাম সংস্কারের প্রশ্নে, শ্রমিকদের অধিকারের প্রশ্নে এবং অন্যান্য গণতান্ত্রিক অধিকারের প্রশ্নে। সেই সময় ফ্রান্সের ক্ষমতায় ছিলেন দে গলে, যাকে তার তো আবার একটা ঐতিহ্য ছিল, দ্বিতীয় মহাযুদ্ধে তিনি ফ্রান্সের সেনাপতি ছিলেন এবং ফ্রান্সকে মুক্ত করার সংগ্রামে ব্রিটিশদের সহযোগিতায় তিনি লড়াই করেছেন। তবে তার বিরুদ্ধে স্বৈরাচারের অভিযোগ ছিল, এবং যখন অভ্যুত্থান শুরু হয়ে গেল এবং ব্যাপকভাবে এর মধ্যে অংশগ্রহণ শুরু হলো, তখন অনেকেই ভাবলেন দে গলের সরকারের বোধহয় পতন হচ্ছে। দে গল একটা চাল চাললেন, তিনি গোপনে চলে গেলেন জার্মানিতে। কেউ কেউ বলল অভ্যুত্থানের ভয়ে তিনি
জার্মানিতে চলে গেছেন। তো জার্মানিতে ফ্রান্সের একটা সামরিক ঘাঁটি ছিল, সেখানে গিয়ে একজন সামরিক কর্তা ব্যক্তির সঙ্গে আলাপ করলেন, কথাবার্তা বললেন এই অভ্যুত্থান নিয়ে, এবং সেই সামরিক কর্মকর্তা তাকে একটা শর্ত দিলেন যে এর আগে যেসব সামরিক কর্মকর্তাকে একটা অভ্যুত্থানের জন্য দণ্ড দেওয়া হয়েছিল তাদেরকে যেন মুক্তি দিয়ে দেওয়া হয়। দেগল তাতে রাজি হয়ে গেলেন এবং তিনি দেশে ফিরে আসলেন। সামরিক বাহিনীর সমর্থন তার পেছনে চলে আসলো। শুধু তাই না, তিনি কী করলেন, খুব দ্রুত একটা নির্বাচন দিয়ে দিলেন এবং সেই নির্বাচনে দেখা গেল মানে ফরাসিবাসীরা তার পক্ষেই রায় দিল। তো আসলে সমাজের পরিবর্তন কোন পথে হবে, কিভাবে হবে, সেটা বিচিত্র সব মানে কারকের উপর নির্ভর করে। একটা কারকের উপর নির্ভর করে না, বা দুটা কারকের উপর নির্ভর করে। বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটছে, বাংলাদেশের যে ঘটনা, বাংলাদেশে আমরা বারবার যেটা দেখছি সেটা হচ্ছে কখনোই কোনো কেন্দ্রীয় নেতৃত্ব রেভলিউশনারি মুভমেন্টের মধ্যে ছিল না, বা বৈপ্লবিক অভ্যুত্থানের মধ্যে ছিল না। 69-এর কথা ধরি, 69 সালে আমরা যখন অভ্যুত্থান করলাম, 24শে জানুয়ারি যখন অভ্যুত্থান সফল হলো 69-এর, তখন মানে মিল কারখানা থেকে হাজার হাজার শ্রমিক, প্রায় লক্ষ লক্ষ শ্রমিক শহরে এসে জমা হলো। এছাড়া মধ্যবিত্ত, চাকরিজীবী, ছাত্র সবাই এতে অংশগ্রহণ করলো। পল্টন ময়দান বিশাল জনসমুদ্রে পরিণত হলো। শুধু পল্টন ময়দান নয়, পল্টন ময়দান আর আশপাশের যত জায়গা আছে সেখানে শুধু মানুষ আর মানুষ। সেইখানে আমরা সমবেত হলাম এবং আমাদের সামনে ছিল শহীদ মতিউরের লাশ। তো মানুষ চাইছিল আমরা যেন হুকুম দেই গভর্নর মোনায়েম খানের গভর্নর ভবন আক্রমণ করার জন্য, আপনারা কর্মসূচি দেন। মানুষ চিৎকার করছে। তো আমরা চিন্তা করে দেখলাম এই ধরনের অবস্থাতে, উত্তেজনাপূর্ণ অবস্থাতে যদি একটা কর্মসূচি দেওয়া হয় তাহলে বিশাল ধরনের রক্তপাত ঘটে যেতে পারে। এবং আমরা লক্ষ্য করছিলাম গভর্নর ভবনের যে সেন্ট্রির যে বক্সগুলো আছে, সেই বক্সের মানে থেকে মেশিন গানের নল একেবারে তাক করা আছে। তো মানে জনতা যদি সেদিকে যায় তাহলে মেশিন গানের গুলি খাওয়া ছাড়া কোনো অন্য কিছু হবে না। এবং এই অভিজ্ঞতা আমাদের রুশ বিপ্লব থেকেও আছে। যখন জালের শীত প্রাসাদের সামনে মানুষজন বিক্ষোভ করলো, সেই দিন সিপাহীরা, শান্তিরা গুলি করে আপনার 2000 লোককে মেরে ফেলল। তো এই ধরনের ঘটনা ঘটেছে। তো আমাদের এখানে যেটা হয়েছে 69-এ, সেটা হলো সেই সময়েও কিন্তু যেটাকে বলে একটা রিভলিউশনারি পার্টির নেতৃত্বে অভ্যুত্থানটা হবে, সেই ধরনের কোনো রেভলিউশনারি পার্টি দেশে ছিল না। ফলে মানুষের বিশাল আকাঙ্ক্ষা থাকা সত্ত্বেও, মানুষ পরিবর্তনমুখী হওয়া সত্ত্বেও, মানুষ অনেকটা বিপ্লবমুখী হওয়া সত্ত্বেও কিন্তু আপনার পরিবর্তন ঘটানোও সম্ভব হয়নি, এবং পরিবর্তনকে ঘটিয়ে যে সামনের পরবর্তী সামাজিক রূপান্তরের ধাপের দিকে এগিয়ে যাওয়া, সেটাও কিন্তু সম্ভব হয়নি। তো আমাদের এবারকার অভ্যুত্থানেও কি আমরা কি জানতাম কারা নেতৃত্ব দেবে? হ্যাঁ, আমরা জানতাম না। কিন্তু দেখা গেল যে সমাজের বিভিন্ন দ্বন্দ্ব ইত্যাদির যে মিথস্ক্রিয়া, তার মধ্য দিয়ে ছাত্রদের একটা অংশ উঠে আসলো, যেই ছাত্ররা ট্রেডিশনাল ছাত্র সংগঠনের সদস্য ছিল না, মানে ছাত্রলীগ, ছাত্রদল বা ছাত্র ইউনিয়ন এই ধরনের সংগঠনের সদস্য তারা ছিল না। এবং তারা শুধু তাই না, তাদের রাজনৈতিক বোলচালের মধ্য দিয়ে, তাদের যে ভাষণ বিবৃতির বোলচালের মধ্য দিয়ে কিছু নতুন নতুন শব্দ তারা চয়ন করলো, যেটা মানুষকে খুব আকৃষ্ট করলো এবং মানুষকে খুব উদ্বোধিত করলো। এবং কোনগুলো নতুন রাজনৈতিক বন্দোবস্ত না, তারা যেসব বলেছে আন্দোলনের সময় যেগুলো বলেছে, যেমন আপনার কমপ্লিট শাটডাউন। আমরা তো হরতাল বলে অভ্যস্ত, কিন্তু এই ধরনের শাটডাউন, কমপ্লিট শাটডাউন বলে তো অভ্যস্ত ছিলাম না। কিন্তু কমপ্লিট শাটডাউন শব্দটার মধ্যে ইংরেজি হলেও এই বাংলাদেশে সাধারণ মানুষ কিন্তু বোঝে এটার অর্থ কী, এবং এইটা যে খুব একটা জোরালো, ফোর্সফুল একটা শব্দ, সেইটা কিন্তু স্পষ্ট হয়ে ফুটে উঠলো। হ্যাঁ, এইরকম মার্চ টু ঢাকা, এই ধরনের জিনিসগুলো আন্দোলনকে একটা নির্দিষ্ট গতিতে এগিয়ে নেওয়ার জন্য এই ধরনের নতুন নতুন স্লোগানের যে চয়ন হয়েছে, সেটা কিন্তু সাহায্য করেছে। তো এবং এখন যেটা মানে দেখলাম, সেই সময় শেষ পর্যন্ত শুরু হয়েছিল বৈষম্য বিরোধী বলে, কোটা প্রথা বাতিলের দাবিতে, কিন্তু শেষ পর্যন্ত আন্দোলনটা কিন্তু হয়ে গেল সরকার পতনের আন্দোলনে, শেখ হাসিনার উচ্ছেদের আন্দোলনের মধ্যে দিয়ে। এবং সেটা আসলো আন্দোলনের নিজস্ব প্রক্রিয়ার মধ্য দিয়ে। কারণ ঠিক ছাত্ররা প্রথমেই কিন্তু সরকার উৎখাতের কথা বলেনি,
তারা একটা পর্যায়ে গিয়ে যখন ছাত্রলীগকে লেলিয়ে দেওয়া হলো মানে সাধারণ ছাত্রদের বিরুদ্ধে, ছাত্রীদের বিরুদ্ধে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ব্যাপকভাবে ছাত্রছাত্রীদেরকে মারধর করা হলো, এরপর আরও ঘটনা ঘটলো। তিনি বললেন যে মুক্তিযোদ্ধার ছেলে কোটা পাবে না, নাতিপোতা পাবে না, রাজাকারের নাতিপুতিরা কোটা পাবে, এই ধরনের কথাবার্তা বলার পরে কিন্তু সেটাকে বলা হয় যে আগুনে ঘি ঢালার মতো একটা অবস্থা হয়ে গেল। এবং শেখ হাসিনা একটা ব্যাপারে খুব সফল, সেটা হচ্ছে তার জিহ্বার শক্তির ব্যাপারে তিনি খুব সফল। এবং জিহ্বার শক্তি দিয়ে তিনি এমন উস্কানি দিলেন যে শেষ পর্যন্ত সেই উস্কানির আগুনে তিনি নিজেই পুড়ে মরলেন। স্যার এখনো তো উস্কানি দিচ্ছেন, এখনো দিচ্ছেন। তার দুর্ভাগ্যটা হচ্ছে তার বোধোদয় হচ্ছে না, তিনি বুঝতে পারছেন না তিনি কোথায় আছেন। এখানে একটা গল্প বলি, যদিও সময় খুব কম। আপনার মিশরের রাজা ফারুক, কিং ফারুক, নাসেরদের বিপ্লবের মধ্য দিয়ে যখন তার উৎখাত হলো, জেনারেল নাগিব এবং নাসের এদের 52 সালে, তখন উনি ইতালিতে নির্বাসনে চলে গেলেন। ইতালিতে যাওয়ার পর এক বাগান বাড়িতে আছেন, সেখানে তার ছেলে আছে, ছোট ছেলে, সে বাগানে ঘুরতে ঘুরতে একবার ঘুমিয়ে পড়ল। তো যারা ছিল সেবক, তারা ভাবলো যে এই ছেলেটি ঘাসের উপর শুয়ে আছে, তাকে নিয়ে সঠিকভাবে সঠিক বিছানায় শুয়ে দেওয়া উচিত। তখন ফারুক বলছেন, ওকে ঘুমোতে দাও, ও স্বপ্ন দেখুক এবং মিশরের সিংহাসন আবারও সে পুনরুদ্ধার করবে, সেই স্বপ্ন সে দেখুক। তো আমাদের শেখ হাসিনার অবস্থা হয়েছে অনেকটা অনুরূপ। কেন? উনি এখনও বুঝতে পারছেন না দেশের মানুষের প্রতি কী ধরনের আচরণ তিনি করেছেন এবং মানুষকে কিভাবে তিনি ট্রিট করেছেন। মানুষকে মানুষ বলে তো মানুষ মনে করেন নাই, মানুষ পশুকে যেভাবে হত্যা করে অনেকটা তার চাইতেও খারাপভাবে তিনি হত্যাকাণ্ড চালিয়েছেন। তারপরেও তার কোনো অনুশোচনা নাই। হ্যাঁ, এই যে অনুশোচনা নাই, এটাকে বলে আনরিপেন্টেন্ট, হ্যাঁ, অনুশোচনাহীন। এবং অনুশোচনাহীন কি, তিনি কিসের যাত্রী? তিনি অটোক্রেসি রোডের, তিনি স্বৈরতন্ত্রের পথযাত্রী, আনরিপেন্টেন্ট পথযাত্রী। তো সেইটা হওয়ার ফলে তিনি যে আবার রাজনৈতিকভাবে নিজেকে পুনরুদ্ধার করবেন, সেইটা আমার মনে হয় না, করতে পারবেন সেটা মনে হয় না। এখানে আরেকটু কথা বলা দরকার, সেটা হচ্ছে মিসেস ইন্দিরা গান্ধী যখন প্রধানমন্ত্রী ছিলেন, তখন তিনি ভারতে জরুরি অবস্থা জারি করেছিলেন এবং এই জরুরি অবস্থার ফলে বহু লোককে কারাবরণ করতে হয়েছে, মারধর খেয়েছে। এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরাও কিন্তু রেহাই পায় নাই এবং তার বিরুদ্ধে আন্দোলন হয়েছে। আন্দোলন করার মতো মানুষও ছিল না। হ্যাঁ, সেই একজন, নামটা আমি স্মরণ করতে পারছি না, খুব বিখ্যাত মানুষ, তিনি আন্দোলনের নেতৃত্ব দিলেন। যাই হোক, ইন্দিরা গান্ধীর সরকারের শেষ পর্যন্ত বিদায় নিতে হলো। তার পরবর্তীকালে তিনি যখন আবার নির্বাচনে আসলেন, তখন প্রথম কথাটি যেটা বললেন, মাই মাফি মাংতা, আমি ক্ষমা চাইছি। এই ক্ষমা চাইছি বলার পরে ভারতবাসী কিন্তু তাকে ক্ষমা করে দিয়েছে এবং তাকে ক্ষমতায় পুনঃপ্রতিষ্ঠিত করেছে। তো শেখ হাসিনা তো ইন্দিরা গান্ধীদের খুব ঘনিষ্ঠ, ভারতীয়দের খুব ঘনিষ্ঠ। তো ভারতীয়দের কাছে শুধু নিজের আত্মসমর্পণই শিখেছেন, তাদের কাছে তাদের কিছু যে ভালো জিনিস আছে সেটা কিন্তু তিনি শেখার চেষ্টা করেননি। ফলে আমার মনে হয় শি ইজ কমিটিং সুইসাইড। স্যার, যে মব জাস্টিসগুলি এখন হচ্ছে, এটা কি মানে গণঅভ্যুত্থানের পরে এসব ঘটনা কি স্বাভাবিক? গণঅভ্যুত্থানের পরে অনেক কিছু হয়। আমি তো 69-এর অভিজ্ঞতা থেকে বলতে পারি। সেটা হচ্ছে গ্রামের কৃষকরা দীর্ঘকাল ধরে গরু চোরের অত্যাচারে জর্জরিত ছিল, এটা বোধহয় আগেও বলেছি। তো এবং কৃষকের কাছে গরু কিন্তু মায়ের চাইতেও অনেক বেশি দামি। বিশেষ করে ট্র্যাডিশনাল প্রথাগত যে কৃষি, যেখানে ট্রাক্টর দিয়ে চাষ হয় বা পাওয়ার টিলার দিয়ে চাষ হয়, সেখানে হয়তো গরুর গুরুত্ব অতটা থাকে না প্রযুক্তিগত পরিবর্তনের ফলে, কিন্তু তখন ছিল গরুর গুরুত্ব। এবং কৃষকরা দিশেহারা, একটা গরুর অনেক দাম এবং সেই গরু দিয়ে সে হাল চাষ করে, তারপরে সেই গরু আবার অন্যরাও ব্যবহার করে হালের জন্য। সেই গরু যখন চুরি হয় তার জন্য বিশাল বিপর্যয় সৃষ্টি হয়। তো 69-এর অভ্যুত্থানের মধ্য দিয়ে যখন কৃষকরাও বাঁধনহারা হলো, তখন তারা কিন্তু এই গরু চোরদের জবাই করা শুরু করলো। তো এই ধরনের ঘটনা, এটা তো এক ধরনের মব জাস্টিস বলতে পারেন, অথবা বলতে পারেন যে জনগণের বিপ্লবী উৎসব, দুভাবেই আপনি শব্দ চয়ন করতে পারেন। তো তারা সেটা করলো। তো আমরা আতঙ্কগ্রস্ত হলাম, আমরা যারা ছাত্র নেতারা ছিলাম, আমরা ভয় পেলাম যে এটা কোথায় যাচ্ছে শেষ পর্যন্ত। এবং সেই সময় পুলিশের কর্মকাণ্ড কিন্তু ভেঙে পড়েছিল। তা আমরা পুলিশকে বললাম, আমরা তোমাদেরকে কোঅপারেট করব, তোমরা আসো এবং এলাকায় গিয়ে
আমরা ওদেরকে কিছুটা বোঝানোর চেষ্টা করলাম এবং শেষ পর্যন্ত জিনিসটা নিয়ন্ত্রণে আসলো। সুরাহা হয়েছে। এই ধরনের ঘটনা কিন্তু এটা হয়, যেটা আপনি শুরুতেই বলেছেন যে রেভলিউশন ডিনার পার্টি নয়। অভ্যুত্থানের পরে অনেক ঘটনা যেমন ঘটে, অঘটনা অনেক ঘটে। তবে সুষ্ঠু নেতৃত্ব থাকলে এগুলোকে নিয়ন্ত্রণে এনে সুষ্ঠু পথে, ভালো পথে পরিচালিত করা যায়, সম্ভব হয়। স্যার, আপনি লাস্ট ইন্টারভিউতে বলেছিলেন উপদেষ্টাদের কাছে আপনার চাহিদা কি, সেটা জিজ্ঞাসা করে বলেছিলেন যে উপদেষ্টাদের হতে হবে দেশপ্রেমের কোষ্ঠী পাথরের পরীক্ষায় উত্তীর্ণ, এবং আপনি বলেছিলেন যে অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সাথে তারা যেন নিজেদের মানিয়ে নিতে পারেন এবং তারা যেন বলে দেন কি করতে হবে, তাদের এজেন্ডাটা কি। তো 6 মাস পরে এসে উপদেষ্টাদের কার্যক্রম আপনার কাছে কেমন মনে হচ্ছে? এবং হেগেল তো একটি কথা বলেছিলেন যে উই লার্ন ফ্রম হিস্ট্রি দ্যাট উই ডু নট লার্ন ফ্রম দ্য হিস্ট্রি। তো ওই ইতিহাসটা তারা কতটুকু আসলে শিখতে পেরেছে ইতিহাস থেকে? সেটা দেখেন, একটা বৈপ্লবিক অভ্যুত্থানের পর যেই ধরনের নেতৃত্ব সরকার চালানোর জন্য বা অন্তর্বর্তীকালীন সরকার চালানোর জন্য প্রয়োজন ছিল, সেই রকম মানুষ কিন্তু সেভাবে খুঁজে পাওয়া যায়নি বা হয়নি। এখন আমাদের সমাজে দুই রকম ধারণা আছে। একরকম ধারণা হচ্ছে যে ভদ্র মানুষ, লেখাপড়া জানে, তারপরে মানে সততা আছে, এইরকম জাতীয় দুর্যোগের সময় এরকম লোকের প্রয়োজন। অ্যাকচুয়ালি সেই রকম লোক দিয়েই কিন্তু এই সরকারটা গঠিত হয়েছে। কিন্তু এদের অনেকেরই, দু একজন বাদে, অনেকেরই রাজনৈতিক অভিজ্ঞতা নাই, আন্দোলনের অভিজ্ঞতা নাই, অভ্যুত্থানের অভিজ্ঞতা নাই, এবং একটা কঠিন সময়ে কিভাবে কাজ করতে হয় এবং কঠিন সময় থেকে কিভাবে সময়ের যে যন্ত্রণা, তার থেকে যে বেরিয়ে আসতে হয়, সেই উপলব্ধি এবং সেই চেতনা, সচেতনতা তাদের মধ্যে হয়তো ছিল না বলেই আমরা অনেক সমস্যা বাড়তে দেখেছি। কিন্তু যদি তারা আরও সঠিকভাবে কাজটা করতে পারতেন, তাহলে হয়তো যে সমস্যাগুলো এখন আমরা দেখছি সেই সমস্যাগুলো হয়তো হতো না। এর জন্য পুরোপুরি তারা যে দায়ী সেটা আমি বলবো না, এটার জন্য আমরা সময়কে দায়ী করব। হ্যাঁ, ফ্রেঞ্চ রেভলিউশন সম্পর্কে বলা হয়েছিল ইট ওয়াজ দ্য বেস্ট অফ দি টাইম, ইট ওয়াজ দ্য ওয়ার্স্ট অফ দি টাইম। তো আমাদের বাংলাদেশেও এখন এই ধরনের একটা বেস্ট অফ দি টাইম অ্যান্ড ওয়ার্স্ট অফ দি টাইম যাচ্ছে। হ্যাঁ, বেস্ট এই জন্য যে আমরা এখন কথা বলতে পারছি, হ্যাঁ, আমরা উই ক্যান সেলিব্রেট আওয়ারসেলভস, হ্যাঁ, এগুলো করতে পারছি। সেই সঙ্গে আমাদের মনের দুঃখ কষ্টের কথা খুব চিৎকার দিয়ে বলতে পারছি, এবং এটার জন্য কেউ বাধা দিচ্ছে না। এইটার যে পরিবর্তন, এই যে একেবারে দম বন্ধ করা যে অবস্থা ছিল শেখ হাসিনার 15.5 বছরে বা 16 বছরে, সেই অবস্থার থেকে আমরা মুক্ত হয়েছি। এইটা আমাদের বিরাট প্রাপ্তি। যেই প্রত্যাশার কথা আমরা বলি, প্রত্যাশা তো ডেভেলপিং কান্ট্রিতে শুধু আন্দোলন হয়েছে বলে নয়, যখন আন্দোলন না হলেও মানুষের প্রত্যাশা কিন্তু হিমালয় সমান উচ্চ। এবং এইটাকে ওয়েস্টার্ন সোশ্যাল সায়েন্টিস্টরা বলেছেন যে এটা হচ্ছে রেভলিউশন অফ রাইজিং এক্সপেকটেশন। অর্থাৎ এই উন্নয়নশীল দেশগুলো যখন ব্রিটিশ শাসন থেকে বা ঔপনিবেশিক শাসন থেকে মুক্ত হয়, তখন তাদের জনগণের মধ্যে একটা মাথায় চিন্তা ভার করে যে এখন বোধহয় সব কিছু হয়ে যাবে, এখন দেশটা স্বর্গ হয়ে যাবে। কিন্তু দেশটা তো অত সহজে স্বর্গ হওয়ার নয়। আপনি শোষকদেরকে তাড়িয়ে দিলেও আপনার একটা শোষকমুক্ত অবস্থাতে যেই ধরনের সমৃদ্ধি, যেই ধরনের প্রাচুর্য, যেই ধরনের স্বাচ্ছন্দ্য আপনি আশা করেন সেটা কিন্তু পান না। সেটাও কিন্তু বিল্ড আপ করতে হয়, নির্মাণ করতে হয়। চীনের সেই অভিজ্ঞতা, আজকে এত বছর পরে চীন যে একটা পৃথিবীর মধ্যে দ্বিতীয় শক্তিতে পরিণত হয়েছে, এইটা সম্ভব হয়েছে বিপ্লবের মধ্য দিয়ে। এগিয়ে যাওয়ার পথে যে বাধাগুলো ছিল সেই বাধাগুলোকে অপসারণ করা হয়েছে, সাম্রাজ্যবাদকে অপসারণ করা হয়েছে, ব্যুরোক্রেটিক ক্যাপিটালিজমকে অপসারণ করা হয়েছে, সামন্তবাদকে অপসারণ করা হয়েছে। সেগুলো করার ফলে হয়েছে কি, সৃষ্টির পথে যেসব বাধা ছিল সেগুলো উন্মুক্ত হয়েছে, এবং উন্মুক্ত হওয়ার ফল মানুষ সৃজনশীল হয়েছে। ফলে দেখা যাচ্ছে চীনের জনগণ, চীনের শ্রমিকরা, চীনের কর্মজীবীরা যত প্রোডাক্টিভ, যত পরিশ্রম করে, এরা পরিশ্রমী জাতি হিসেবে প্রতিষ্ঠিত। আজকে তাদেরকে আমরা নানাভাবে সমালোচনা করি যে তোমরা পুঁজিবাদের পথযাত্রী হয়েছো, তোমরা এই হয়েছো, ওই হয়েছো। কিন্তু শেষ কথা সেটা হচ্ছে মানুষের প্রাণ শক্তির উদ্বোধন ঘটেছে বিপ্লব যেটা করে। এই যে বিপ্লব করার পর প্রাণ শক্তির উদ্বোধনের জন্য তো দীর্ঘদিন অপেক্ষা করতে হয়েছে, হ্যাঁ, এবং সেটা ধাপে ধাপে এসেছে, পর্যায়ক্রমে এসেছে, হুট করে এসে যায়নি। আমি 6 মাসের মধ্যে যদি সব কিছু প্রাণ শক্তির উদ্বোধন চাই, সেটা কিন্তু সঠিক হবে না। একটা নতুন রাজনৈতিক সরকার যদি এখন আসে,
মানে যেটাকে একটা গণনির্বাচনের দাবি হচ্ছে বলা হচ্ছে এবং সরকার থেকেও বারবার বলা হচ্ছে যে ডিসেম্বরেই হয়তো দিয়ে দিবে, সেই নতুন রাজনৈতিক দল ক্ষমতা নিলেও কি সেই স্থিতিশীলতার সংকট কাটবে বলে আপনার কাছে মনে হয়? মানে একটা বিপ্লবের পরে তো অনেক উত্থান পতন থাকে। হ্যাঁ, বলা হচ্ছে যে একটা নির্বাচন হলে অনেক সমস্যার সমাধান হবে, এরকম একটা বক্তব্য কিন্তু আছে এবং একটি রাজনৈতিক দল বা একাধিক রাজনৈতিক দল এই ধরনের বক্তব্য দিচ্ছে। কিন্তু কতটা পরিস্থিতির উন্নতি হবে, কতটা আমরা একটা সুস্থির সমাজ ব্যবস্থা পাবো, সেটা একদিকে যেমন নির্ভর করে সেই রাজনৈতিক দল যারা নির্বাচনে জয়লাভ করবে, যারা ক্ষমতায় যাবে, তাদের দক্ষতা, সৃজনশীলতা, সততা, নিষ্ঠা, দেশপ্রেমের উপর। আর তার সঙ্গে সঙ্গে তারা কতটা তাদের সঙ্গে জনগণকে নিতে পারছে। অর্থাৎ জনগণকে নিয়ে কাজ করাটা কিন্তু আমাদের মতো দেশে একটা কঠিন কাজ, এবং জনগণকে নিয়ে কাজ না করতে পারলে অনেক সময় দেখা যায় যে অনেক প্রয়াস ব্যর্থ হয়ে যায় এবং মানুষ অনেক জিনিস রিজেক্ট করে। তো এইটা যাতে না ঘটে সেদিকে লক্ষ্য রাখতে হবে। তবে আমি কিন্তু ওইভাবে মহা উচ্চাসা কিছু পোষণ করি না। নির্বাচন হলে সরকার গঠন হবে এটা বুঝি, এবং তাদেরকেও কিন্তু অনেক সমস্যার মোকাবেলা করতে হবে। এই সরকারকে যেই সমস্যাগুলো মোকাবেলা করতে হচ্ছে সেই একই ধরনের সমস্যা তাদেরকেও মোকাবেলা করতে হবে। আপনার 5 আগস্টের পর পরিস্থিতিটা কী ছিল? আমাদের যে মানে রাষ্ট্র ব্যবস্থা বা রাষ্ট্রযন্ত্র বলতে যেটা বোঝায়, রাষ্ট্রযন্ত্রের মধ্যে সিভিল ব্যুরোক্রেসি, পুলিশ, জুডিশিয়ারি, তারপরে আপনার প্রিজন সিস্টেম, তারপরে আপনার সেনাবাহিনী, মানে নিরাপত্তা বাহিনী, এই সমস্ত সব মিলে কিন্তু একটা রাষ্ট্রযন্ত্র। এবং সেই রাষ্ট্রযন্ত্রের যে অবস্থা ছিল সেটা ছিল একটা সূর্যমুখী ফুলের মতো, একদিকে তাকিয়ে থাকতো। সূর্যমুখী ফুল যেমন সূর্যের দিকে তাকিয়ে থাকে, সেই রাষ্ট্রযন্ত্র তখন তার অবস্থা এমন করা হয়েছিল, তাকে বাধ্য করা হয়েছিল শুধু একটি মানুষ, একটি মহিলার দিকে তাকিয়ে থাকতে। তো সেই অবস্থা থেকে আপনার সেটা কিভাবে করা হয়েছে? সেটা হচ্ছে চরম দলীয়করণের মাধ্যমে, চরম আত্মীয়করণের মাধ্যমে এটা করা হয়েছে, যেটা একটা গণতান্ত্রিক দেশে হওয়া উচিত ছিল না এবং সেটা কাম্য নয়। গণতান্ত্রিক দেশে আপনি প্রশাসন ব্যবস্থাকে সাজাবেন, যেটাকে বলা যায় ইম্পার্সোনাল ব্যুরোক্রেসি আপনাকে তৈরি করতে হবে। তো এই যে এখন দেশে ইম্পার্সোনাল ব্যুরোক্রেসি নেই, এবং এই সরকারও কিন্তু চরমভাবে বাধাগ্রস্ত হচ্ছে তার কাজে। কেন? কারণ পুরনো অ্যাডমিনিস্ট্রেশনে যারা ছিল তারা তার সঙ্গে সহযোগিতা করছে না, এবং সেই সঙ্গে তাদেরকে রিপ্লেস কিভাবে করা যাবে এবং তার জায়গায় কাদেরকে দিয়ে রিপ্লেসমেন্ট করা হবে সেগুলিও তারা খুঁজে পেতে খুব তাদেরকে পরিশ্রম করতে। এই কদিন আগে দেখলাম 600-র মতো মানে যারা আগের সরকারের আমলে যারা চাকরি থেকে রিটায়ার করতে বাধ্য হয়েছেন এবং কোনো পদোন্নতি পাননি, তাদেরকে আবার নিয়ে আসা হচ্ছে। তো সেখানেও প্রশ্ন থাকতে পারে যে এই লোকগুলি তো অনেক দিন আগে প্রশাসনের কাছ থেকে বাইরে চলে গেছেন, মাঝখানে তো অনেক পরিবর্তন হয়েছে, অনেক নতুন এলিমেন্ট যোগ হয়েছে, এর ফলে তারা কতটা সফলভাবে কাজটা করতে পারবে। তবে সরকার ভাবছে এরা ক্ষতি করলে আর কত ক্ষতি করতে পারবে, হয়তো তাদের কর্মদক্ষতার অভাবের যে ক্ষতি সেটা করবে, কিন্তু তারা যেটা করবে না বলে তারা আশা করছেন সেটা হচ্ছে লয়্যালটির প্রশ্নে, আনুগত্যের প্রশ্নে এখন মানে আওয়ামী প্রশাসক যারা আছেন তাদের তুলনায় এরা অন্তত লয়্যালটির দিক থেকে গ্রহণযোগ্য হবে, সেই জন্যই এই পরিবর্তনটা করা বলে আমার মনে হয়। তো কথাটা হচ্ছে তারপরেও একেবারে নতুন ব্লাড দিয়ে যদি জিনিসটাকে সাজানো যেত, নিউ ব্লাড দিয়ে, তাইলে যেই ফলাফল আমরা পেতাম সেই ফলাফল কিন্তু সেভাবে আশা করা ঠিক না, উচিত না। হ্যাঁ স্যার, আপনি যেটি বলছিলেন যে ওই লয়্যালটির প্রশ্নে হয়তো ঘাটতি থাকবে না, দক্ষতার প্রশ্ন থাকবে, এবং পুরনো সরকারের অনেকেই রয়ে গেছে। তো জাতিসংঘ যেটি বলছে যে এখনো পর্যন্ত ওই হাসিনা গংদের একটা বড় অংশই প্রশাসনের বিভিন্ন জায়গায় রয়ে গেছে, অন্যান্য নিরাপত্তা সংস্থাগুলিতে রয়ে গেছে, যেই কারণে এই যে বিচার প্রক্রিয়া, যে বিচার প্রক্রিয়ার কথা আপনি বারবার বলেছেন, আপনার লেখাতে আমি পাচ্ছিলাম যে এই রিপোর্ট অগ্রাহ্য করার সুযোগ নেই, HRWর যে রিপোর্টটা, সেই বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে পারে বলে শঙ্কা করছে। তো এই 6 মাসেও তাদেরকে উৎখাত কেন করা গেল না? এবং আমরা সম্প্রতি দেখলাম অপারেশন ডেভিল হান্ট হচ্ছে, এর মধ্যে আওয়ামী লীগের বহু লোকজন ভারতে পালিয়ে গেছে, এর মধ্যে কি হয়ে গেল? তাদেরকে পালাতে কেন দেয়া হলো? দেখুন, 5 আগস্টের যে অভ্যুত্থান, সেই সময় রাষ্ট্রযন্ত্রটা যেটা ছিল বা এখন পর্যন্ত তার অবশেষগুলো রয়ে গেছে, সেটা হচ্ছে আওয়ামী লীগের সাজানো রাষ্ট্রযন্ত্র। আপনি সেটাকে কতদূর বদল করবেন? এবং সামরিক বাহিনী সম্পর্কেও প্রশ্ন উঠছে, সে
প্রশ্ন হচ্ছে যে অনেক সামরিক কর্মকর্তা বিশেষ করে উচ্চ পদে যারা আছেন তাদের অনেকেই কিন্তু অনেক কিছু করেছেন যেটা খুব কাঙ্ক্ষিত বা গ্রহণযোগ্য ছিল না। এদের একটা অংশকে সরিয়ে দেওয়া হয়েছে বা নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে, কিন্তু পুরোপুরি নিষ্ক্রিয় করা সম্ভব হয় নাই। একটা কথা মনে রাখবেন যে একটা দেশে আপনার রাষ্ট্রের সবচেয়ে বড় শক্তি হচ্ছে তার আর্ম ফোর্স। আপনি দেখেন 5 তারিখের অভ্যুত্থানের পর ক্যান্টনমেন্ট থেকেই কিন্তু মোটামুটি প্রক্রিয়াটার সূচনা হয়েছে, এবং তারা যদি সেদিন এই অবস্থান না নিত যে তারা গুলি ছুড়বেন না আন্দোলনকারীদের উপর, তাহলে কিন্তু পরিবর্তনটা এত সহজ হতো না। আরও বহু মানুষের প্রাণ যেত, রক্তপাত হতো। তার পরিণতিতে শেষ পর্যন্ত কী হতো সেটা আমরা ঠিক জানি না। হ্যাঁ, যেটা ঘটে নাই সেটা সম্পর্কে বলা তো আসলে অত্যন্ত কঠিন। তারপরেও যেটা দেখা গেছে যে তারা এরকম একটা অবস্থা নিয়েছেন কেন? দেখা গেছে লোয়ার র্যাঙ্কের অফিসাররা, এর মধ্যে কর্নেল পর্যন্ত অনেকেই কিন্তু এই ধরনের আন্দোলন দমনের পক্ষে তারা রাজি ছিলেন না। এবং বাংলাদেশ আর্মির একটা ভালো দিক হচ্ছে সেটা হলো দে গো উইথ দি পিপল। শেষ পর্যন্ত ইন দি আলটিমেট অ্যানালাইসিস শেষ পর্যন্ত এখন পর্যন্ত যেটা দেখা গেছে সেটা হচ্ছে তারা অনেক দিন হয়তো যেটাকে বলে প্রোক্রাস্টিনেশন করে, অনেকটা মানে অপেক্ষা করে, তারপরে একটা পর্যায়ে আসে যখন আর তারা একটা চূড়ান্ত অবস্থান গ্রহণ করে। এরশাদের সময় আমরা দেখলাম 9 বছর তারা অপেক্ষা করেছে, তারা এরশাদকে এনেছে এটা যেমন সত্য, তারা পরে যখন এর পরিণতি তারা দেখেছে যে 9 বছর তাদেরকে দেখেছে, তারপরে তারা সিদ্ধান্ত নিল যে এই ব্যাগ আর তারা টানতে পারবে না এবং এরশাদকে যেতে হলো। একইভাবে শেখ হাসিনার ক্ষেত্রেও এই ধরনের ঘটনাই কিন্তু ঘটেছে, সময় লেগেছে কিন্তু ঘটনাটা ঘটেছে। তো যাই হোক, সেটা হচ্ছে যে আপনি এই রাষ্ট্রযন্ত্র নিয়ে পুলিশ বাহিনী দেখেন, আইন শৃঙ্খলার ব্যাপারে পুলিশ বাহিনীর একটা বিরাট দায়িত্ব। এই পুলিশ নাই হয়ে গিয়েছিল 5 আগস্টের পর, তারা সব থানা ফাঁড়ি মানে ফেলে চলে গিয়েছিল। এখনও তারা যে একেবারে পুরোপুরি আত্মবিশ্বাস নিয়ে দায়িত্ব পালন করছে এটা বলা যাবে না। এদের মধ্যেও আপনি যেটা বললেন যে আগের প্রশাসনের এলিমেন্টসগুলো রয়ে গেছে, তাদেরকে চাইলেই আপনার পুরনো যে আইন রয়েছে সেই আইন মানবেন, তাহলে কিন্তু চাইলেই চট করে তাদেরকে চাকরি থেকে বিদায় দেওয়া যাবে না। আর তারপরেও প্রশ্ন হলো যে এইরকম একটা বাহিনীতে লোক রিক্রুট করতে হলে তাকে তো একটা প্রশিক্ষণ প্রক্রিয়ার মতো দিয়ে যেতে হয়। সেই প্রশিক্ষণের সময়টাও তো আপনাকে দিতে হবে, সেই সময়টা তো আপনার হাতে নাই। যে সব মিলিয়ে মোটামুটি এক ধরনের জোড়াতালি দিয়ে ব্যবস্থাটা চালানোর চেষ্টা করা হচ্ছে, এবং জোড়াতালি দিয়ে চালাতে গিয়ে আপনি একটা পরিপূর্ণ সুগঠিত ব্যবস্থার মধ্য দিয়ে যে সুফলটা পেতেন সেই ধরনের সুফল আপনি পেতে পারেন না, এবং বলা যেতে পারে যে কাম্য অবস্থার চাইতে অনেক নিচে আপনার অবস্থান, যে কারণে আমরা দেখছি যে আইনশৃঙ্খলার সমস্যাগুলো হচ্ছে। তারপরেও আমি বলবো যে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি যত খারাপ হতে পারত সেই পরিমাণ কিন্তু খারাপ হয়নি। হ্যাঁ, এবং এটার একটা বড় কারণ হচ্ছে মানুষও সচেতন, এবং মানুষও দেশের আইনশৃঙ্খলা রক্ষা করার ব্যাপারে তার একটা ভূমিকা যেটা থাকে, পজিটিভ ভূমিকা যেটা থাকে, সেটা তারা পালন করছে এবং সরকার এই সুবিধাটা পাচ্ছে। স্যার, সম্প্রতি আমরা দেখলাম যে প্রধান উপদেষ্টা আয়নাঘরে গেলেন, এবং আয়নাঘরের কথা তো আমরা বহুদিন ধরেই শুনছিলাম। অভ্যুত্থানের 6 মাস পরে তিনি আয়নাঘরে গেলেন। তার সাথে আরও কিছু উপদেষ্টা ছিলেন, গুম হওয়া কিছু ব্যক্তি ছিলেন, সাংবাদিক ছিলেন। কেউ কেউ প্রশ্ন করছেন যে অভ্যুত্থানের 6 মাস পরে কেন আয়নাঘরে যেতে হলো। কেউ কেউ প্রশ্ন করছেন যে আয়নাঘর এত সুন্দর কেন, সেখানে নতুন করে প্লাস্টার করা হলো কেন। কেউ কেউ বলতে আমি স্পেসিফিক্যালি বলি আওয়ামী লীগই মূলত প্রশ্নটা করছে। তো এই আয়নাঘরের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলবার কি কোনো রকমের কোনো সুযোগ আছে নাকি? এক, দ্বিতীয়ত হচ্ছে আপনার কি মনে হয় সেই আয়নাঘর পরিদর্শন করতে 6 মাস কেন সময় লেগে যেতে পারে? 1 নম্বর কথা হচ্ছে আয়নাঘর সম্পর্কে আমরা এতদিন যা শুনে এসেছি এবং আল জাজিরার রিপোর্ট থেকে যেটা জানা গেছে বা পরবর্তীকালে যা জানা গেছে, সেগুলো অবিশ্বাস করার মতো আপনার তেমন কোনো এভিডেন্স, সাক্ষ্য প্রমাণ আমাদের কাছে নাই। এখনও আমি বিশ্বাস করতে চাই যে মানুষগুলোকে গুম করে সেখানে রেখে যাওয়া হতো, শুধু রেখে দেওয়া হতো না, একটা চরম অমানবিক অবস্থার মধ্যে দিয়ে তাদেরকে জীবন কাটাতে হয়েছে, সময় কাটাতে হয়েছে, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। অনেকে বলছেন যে ইভেন মুরগির খাঁচার চাইতেও খারাপ অবস্থা এখানে ছিল। তো এই যে 6 মাস লাগলো,
তিনি কিন্তু আগেও বলেছিলেন যে তিনি আয়নাঘর পরিদর্শনে যাবেন, জি। প্রধান উপদেষ্টা বলেছিলেন। কিন্তু আমি অপেক্ষা করছিলাম তিনি কখন যাবেন, কখন দেখব আয়নাঘরের ছবি, যেটা তার সামনে আসবে এবং যেটা ক্যামেরার মাধ্যমে শেষ পর্যন্ত মিডিয়াতে আসবে এবং মিডিয়ার মাধ্যমে আমরা সাধারণ মানুষ সেটা দেখতে পাবো। তো সেটা করতে তার 6 মাস লেগে গেল। এইখানে আমরা ভালো বলি, মন্দ বলি, গ্রহণযোগ্য বলি, অগ্রহণযোগ্য বলি, আফটার অল এই প্রক্রিয়ার সঙ্গে সামরিক বাহিনীর একটা অংশ জড়িত ছিল এবং জড়িত থাকার ফলে তারা চায়নি যে তাদের ইমেজ, তাদের যে মুখচ্ছবি, সেইটা যেন কালিমা লিপ্ত না হয় এবং সেটার প্রমাণ যাতে সুস্পষ্ট না হয়ে ওঠে। তারা যেটা করেছে, আয়নাঘরের যারা ছিল তাদেরকে ছেড়ে দিয়েছে, করেছে। কিন্তু তারপরেও তাদের মধ্যে একটা, যেটাকে বলা যায় আত্মসম্মান রক্ষার একটা তাগিদ কাজ করেছে এবং তাদের নিজস্ব সেলফ ইমেজটাকে রক্ষা করার জন্য তারা হয়তো সেখানে সময় নিয়েছে এবং এই সময়ে তারা অনেক প্রমাণাদি তারা ছড়িয়ে ফেলার চেষ্টা করেছে কেউ কেউ। তো এখন এক্স্যাক্টলি তো এইটার ভেতরে কি হয়েছে সেইটা হলফ করে আমার পক্ষে বলা সম্ভব না। তবে এইটুকু বুঝি যে বিকজ অফ দ্য ইন্টারপ্লে অফ সাম ফোর্সেস অর সার্টেন ফোর্সেস জিনিসটা বিলম্বিত হয়েছে। স্যার, আপনার কাছে কি মনে হয় এখন ক্ষমতার কেন্দ্রটা ঠিক কোথায় আছে? এখনও আমি বলবো যে ক্ষমতার কেন্দ্র অল সাইড অ্যান্ড ডান, ব্যক্তি হিসাবে প্রফেসর ইউনূস আর রাষ্ট্রযন্ত্র হিসেবে আর্মি। স্যার, এবার তাহলে একটু অন্য প্রসঙ্গে চলে যাই। জাতিসংঘ তাদের যে রিসেন্ট প্রতিবেদনটা দিল সেখানে তারা বলছে, এবং আগের সরকারের আমলের বেশ কিছু উচ্চবর্গের মানে উচ্চ পদস্থ লোকজনের সাথে তারা কথাবার্তা বলেছে এবং বলে পরবর্তীতে যে রিপোর্টটা দিয়েছে সেখানে তারা বলছে যে হাসিনার সরাসরি নির্দেশেই হত্যাকাণ্ডগুলো ঘটেছে এবং 1400-র কাছাকাছি মারা গিয়েছে। এর আগেও তো আমরা সবসময় বলছিলাম যে হাসিনার সরাসরি নির্দেশে হত্যাকাণ্ডগুলো ঘটেছে, তা নিয়ে অনেক প্রতিবেদনও হয়েছে। কিন্তু জাতিসংঘের এই যে প্রতিবেদনটা, এর কি কোনো আলাদা বিশেষত্ব আছে নাকি? আন্তর্জাতিক মহলে এই প্রক্রিয়াটা কি হবে? কারণ আইসিটি আবার বলছে যে এটা অকাট্য দলিল হিসেবে বিবেচিত হবে বিচারের ক্ষেত্রে। আপনিও কি তাই মনে করেন কিনা? আমি বাংলাদেশের এভিডেন্স অ্যাক্ট সম্পর্কে আমি খুব বেশি কিছু জানি না, সাক্ষ্য আইন যেটাকে বলে। এখন যেই দলিলটা বেরিয়েছে সেটা তো এক ধরনের এভিডেন্স নিঃসন্দেহে, তবে এই এভিডেন্সটা তৈরি হয়েছে আন্তর্জাতিক পর্যায়ে, জাতিসংঘের পর্যায়ে, এবং জাতিসংঘ তার অনেক সমালোচনা আছে, কিন্তু তারপরেও অনেক ক্ষেত্রে জাতিসংঘ কিন্তু সুষ্ঠু এবং ভালো ভূমিকা পালন করে। অন্তত নীতি নির্দেশনার প্রশ্নে তারা ভালো কথা বলে, মানে ন্যায়নিষ্ঠ কী হওয়া উচিত সেটা তারা বলার চেষ্টা করে। ইভেন আন্দোলনের সময়ও, অভ্যুত্থানের সময়ও আপনার জাতিসংঘের পক্ষ থেকে কিন্তু অতিরিক্ত বল প্রয়োগের সমালোচনা করা হয়েছে। জি। তো সেই হিসেবে আমাদের দেশের একটা সমস্যা হচ্ছে, যখনই যেই সরকার থাকে ক্ষমতায় তখনই তাকে একটা নির্দিষ্ট তকমা আমরা দিয়ে দেই, এটা অমুক দলের সরকার, অমুক পক্ষের সরকার, অমুক দের প্রতি ঝুঁকে থাকা সরকার, এরকম একটা কথা বলি। ইভেন এখন বর্তমান ইউনূস সরকার সম্পর্কেও একটা কথা আছে, বোধহয় ছাত্রদের কথা শুনে এই সরকারটা চলছে। আসলে কি হচ্ছে সেটা না জেনেও কিন্তু আমরা কথাগুলো বলছি। তো সেই অবস্থাতে আপনার এই ধরনের একটা তদন্ত রিপোর্ট যদি সরকারি পর্যায়ে বা কোনো একটা আপনার কি বলে জুডিশিয়াল তদন্ত কমিটির মাধ্যমে প্রকাশ করা হতো, তারপরেও অনেকে বলতো জিনিসটা বায়াসড, জিনিসটা পক্ষপাতদুষ্ট। কিন্তু যেহেতু একটা আন্তর্জাতিক সংস্থা করেছে এবং জাতিসংঘের মতো সংস্থা করেছে, সেই হেতু এটার গ্রহণযোগ্যতা বহুগুণ বেড়ে গিয়েছে। এবং অনেকে বলছেন এই রিপোর্টটার মধ্য দিয়ে, এই তদন্ত রিপোর্টটার মধ্য দিয়ে কিন্তু হাসিনার রাজনীতির কবর হয়ে গেছে এবং তার পক্ষে আবার ক্ষমতায় পুনঃপ্রত্যাবর্তনের যে সম্ভাবনা সেটা অনেকটাই কি বলে নিষ্প্রভ হয়ে গেছে। তো এইটা একটা অবস্থা তৈরি হয়েছে এবং নিঃসন্দেহে এই রিপোর্ট আপনার গণহত্যার যে বিচার হচ্ছে সেই বিচার প্রক্রিয়ায় একটা বড় ধরনের ভূমিকা নিঃসন্দেহে রাখবে। আর আপনি যেটা বললেন বা রিপোর্টে যেটা এসছে সেটা হচ্ছে তার নির্দেশে এইগুলো হয়েছে। তো অ্যাকচুয়ালি সবসময় পুলিশ কি বলতো সেই সময়, উপরের নির্দেশ। তো উপরের নির্দেশ কত উপর, কতটুকু পর্যন্ত সেটা হয়তো আমরা জানতাম না,
কিন্তু এইবারকার অভ্যুত্থানের মধ্য দিয়ে তো জিনিসটা পরিষ্কার হয়ে গেছে। এমনকি অভ্যুত্থানের দিন শেখ হাসিনা যে বারবার বলছিলেন যে আরও গুলি চালাতে হবে, আরও মানুষকে মারতে হবে, এই যে কথাগুলি বলেছিলেন, তো এইটা তো 3 বাহিনী 4 বাহিনীর সামনেই উনি বলেছেন। পুলিশ প্রধানও সেখানে ছিলেন এবং পুলিশ প্রধান নিজে বলেছেন যে আমরা যা করেছি সব ম্যাক্সিমাম সর্বাধিক করেছি, এর চাইতে বেশি কিছু করা আমাদের পক্ষে সম্ভব নয়। তারপরে কথা উঠেছিল যে পুলিশ বাহিনী তাদের অস্ত্র গোলা ফুরিয়ে গেছে, এরকম কথাও উঠেছে। এত ব্যবহার করা হয়েছে যে গোলা ফুরিয়ে গেছে, বুলেট ফুরিয়ে গেছে। তো এই অবস্থা হয়েছিল সেই সময়। কাজেই ওই দিনকার এই কথোপকথন, এই কনভারসেশন, হ্যাঁ, আমি জানি না এটা টেপ ভার্সন রাখা হয়েছে কিনা, রেকর্ডেড ভার্সন রাখা হয়েছে কিনা। যদি রাখা হয়ে থাকে আমি বলবো যে এইটা শেখ হাসিনার বিরুদ্ধে একটা অত্যন্ত মারাত্মক এভিডেন্স হিসেবে দাঁড়িয়ে যেতে পারে। স্যার, একজন রাষ্ট্রনায়ক এভাবে নিজ দেশের নাগরিকদেরকে আন্দোলন দমানোর জন্য গুলি করে হত্যা করতে বলেছে, পৃথিবীর ইতিহাসে এমন উদাহরণ ঠিক কয়টা পাওয়া যায়, বিশেষ করে গণতান্ত্রিক দেশে? না, এখন দেশটাকে তো গণতান্ত্রিক হতে হবে। অগণতান্ত্রিক দেশে অনেক কিছুই হয়, স্বৈরতান্ত্রিক দেশে অনেক কিছুই হয়, ডিক্টেটর শাসিত দেশে অনেক কিছুই হয়। আপনি এইখানে একটা দেশের কথা বলতে পারি, রোমানিয়া। সেখানে চসেস্কু তার প্রেসিডেন্ট ছিলেন এবং সেখানকার কমিউনিস্ট পার্টিরও তিনি প্রধান ছিলেন। তার স্ত্রীও যথেষ্ট মানে ক্ষমতাশালী ছিল। তো সেইখানে যখন তার বিরুদ্ধে অভ্যুত্থান হলো, প্রথম দিকে তিনি মনে করলেন যে এটা একটু সামান্য কিছু লোকের কাজ, কিন্তু তারপরে যখন এটা ব্যাপক হয়ে গেল এবং শেষ পর্যন্ত তিনি মানে কী বলে গ্রেপ্তার হলেন এবং গ্রেপ্তারে তার সংক্ষিপ্ত বিচারে তাকে ডেথ সেন্টেন্স দেওয়া হলো, গুলি করে তাকে মেরে ফেলা হলো। তাকে জিজ্ঞাসা করা হলো, তখন তিনি বললেন যে আমি এই আদালতের কাছে জবাবদিহি করব না, আমি জবাবদিহি করব জনগণের কাছে। আই অ্যাম আনসারেবল টু দি পিপল, এই তোমাদের আদালতের কাছে আমি আনসারেবল না। যাই হোক, তিনি বললেন। তারপরে আমরা কি দেখলাম, চসেস্কোর মৃতদেহ আপনার কৃষ্ণসাগরে ব্ল্যাক সিতে হেলিকপ্টার দিয়ে ফেলে দিয়ে আসা হয়েছে। তার সমাধিটা কিন্তু রোমানিয়ার মাটিতে হয় নাই। কিন্তু এর পরেও দেখা গেল 3 দিন 4 দিন প্রায় সপ্তাহখানিক ধরে আপনার চসেস্কোর যে সিকিউরিটি বাহিনী, তার পার্সোনাল সিকিউরিটি রক্ষা করার জন্য যে বাহিনী, সিকিউরিতাতে বলে সেটা পরিচিত, এই সিকিউরিতাতে বাহিনী একেবারে বুকারেস্টে এবং বিভিন্ন শহরে তারা গোলাগুলি চালালো এবং টেলিভিশনের ইয়েতে আমরা কল্যাণে আমরা সেগুলো দেখেছি, সেই দৃশ্যগুলো দেখেছি। তার মানে একজন ডিকটেটর তার ক্ষমতাকে প্রলম্বিত করার জন্য এবং ক্ষমতাকে ধরে রাখার জন্য ঠ্যাঙাড়ে বাহিনী বলি, খুনি বাহিনী বলি বা ডেথ স্কোয়াড বলি, এগুলো তারা তৈরি করে। এবং ডেথ স্কোয়াড শব্দটা আসলো কোত্থেকে? নিশ্চয়ই বিভিন্ন দেশে যেখানে এক ধরনের স্বৈরতন্ত্র আছে বা মারাত্মক স্বৈরতন্ত্র আছে, সেখানে এই ডেথ স্কোয়াডকে ব্যবহার করা হয় প্রতিপক্ষকে দলনের জন্য এবং প্রতিপক্ষের প্রাণহরণ করার জন্য। তো এইটা মানে শেখ হাসিনার যে অবস্থাতে চলে গেছিলেন, 15 বছর তো তিনি ক্ষমতায় থাকলেন, তিনি ভেবেছেন যে আর কি, ওই যেগুলো ধরাকে সরা জ্ঞান করা বা মানে এই যে একটা অবস্থা, এইটা একটা অবস্থায় পৌঁছে গেছিলেন, যে কারণে তার পক্ষে এটা লিগেল হলো কি না, অন্যায় হচ্ছে কি না, এমন চিন্তা ভাবনা না করে বহু নির্দেশ তিনি দিয়েছেন, যেটা অন্যদের পক্ষে পালন না করে উপায় ছিল না। কারণ একেবারে তার প্রতি শতভাগ অনুগত লোকজনও কিন্তু নিরাপত্তা বাহিনীগুলোতে ছিল। ফলে যারা একটু বিবেকের দ্বারা পরিচালিত হতে চেয়েছে তারাও কিন্তু পরিচালিত হতে পারে নাই। বুঝেছি স্যার। স্যার, নির্বাচনের তো এখন যেটা আগেই বলছিলাম যে এক ধরনের রূপরেখা পাওয়া গেছে যে ডিসেম্বরের মধ্যে সম্ভবত হতে পারে। সবচেয়ে বড় দাবিটা সম্ভবত বিএনপিই করছে, কারণ জামাত এখনো পর্যন্ত বলছে যে ওই নির্বাচন কেন্দ্রিক যে অর্গানগুলো আছে সেগুলো সংস্কার ছাড়া যাওয়া উচিত না। ছাত্রদের যে দলটি রয়েছে জাতীয় নাগরিক কমিটি, তারাও বলছে যে আমরা আগে সংস্কার চাই এবং ডিসেম্বরের মধ্যে তারাও নির্বাচনের কথা বলছে না। আবার সেই সাথে স্থানীয় নির্বাচন এবং জাতীয় নির্বাচন নিয়েও জামাত এবং বিএনপি মুখোমুখি অবস্থানে চলে গিয়েছে। আপনার কাছে স্যার কি মনে হয় যে নির্বাচনটা কি খুব দ্রুতই প্রয়োজন, নাকি সংস্কার হতে হবে, সংস্কার হলেও ঠিক কতদিন পর্যন্ত হবে, বা আদৌ এখন সংস্কারের যে রূপরেখা পাওয়া গিয়েছে তা যথেষ্ট কিনা? দেখেন, সংস্কার যদি করতে হয়, সংস্কারের জন্য বহু রিকমেন্ডেশন এসছে বিভিন্ন কমিশন থেকে, এবং এগুলো এমন ধরনের রিকমেন্ডেশন যেগুলোর বাস্তবায়নের জন্য শেষ পর্যন্ত কিন্তু নির্বাচিত গণপরিষদ বা পিপলস রিপ্রেজেন্টেটিভদের অ্যাপ্রুভালের প্রয়োজন হবে।
অর্থাৎ এগুলোকে সংবিধানে বিধিবদ্ধ করতে হবে বা আইনের মধ্যে বিধিবদ্ধ করতে হবে, তা না হলে কিন্তু এগুলোর বাস্তবায়ন খুব একটা সম্ভব হবে না। যেমন একটা ছোট্ট এক্সাম্পল দিই, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য, এটা বলা হচ্ছে এবং নীতিগতভাবে আমরা অনেকে এটা পছন্দ করছি, কিন্তু প্রশ্নটা হলো এই কাজটা করতে হলে তো যেই সংবিধানটা আছে সেটাকে তো বদলাতে হবে এবং সেখানে রাষ্ট্রপতির যে ক্ষমতাগুলি দেওয়া আছে বা দেওয়া নেই এবং প্রধানমন্ত্রীর যে ক্ষমতা দেওয়া আছে এগুলি তো কাটছাট করতে হবে, পরিবর্তন করতে হবে। এবং এই পরিবর্তন করতে গেলে দেখা যাচ্ছে যে শেখ হাসিনার পর্যন্ত সংবিধানের যতগুলি হয়েছে এবং সংবিধানকে নানা ধরনের অগণতান্ত্রিক ধারা দিয়ে ভারাক্রান্ত করা হয়েছে, গণবিরোধী করা হয়েছে, সেগুলোকে যদি কেটেছে বাদ দিতে হয় তাহলে সংবিধানের খুব কিছু অবশিষ্ট থাকে না। তারপরেও অনেকে ৭২-এর সংবিধান একেবারে পবিত্র দলিল ছিল এরকম কথা অনেকে বলেন, আমি কিন্তু বলি না এই জন্য যে ৭২ সালে যে সংবিধানটা হয়েছিল যারা এটা রচনা করেছিলেন তাদের মুন্সিয়ানা ছিল, ভাষার উপর বড় দখল ছিল, সবই ছিল এবং কিছু কিছু মুখরোচক চমৎকার শব্দবন্ধ ওর মধ্যে যুক্ত করেছে। কিন্তু তারপরেও ওই সংবিধানটা আপনি দেখেন ক্ষমতাগুলো কিভাবে বিন্যস্ত করা হয়েছে, বিভিন্ন জনের ক্ষমতা, স্পিকারের ক্ষমতা, রাষ্ট্রপ্রধানের ক্ষমতা, প্রধানমন্ত্রীর ক্ষমতা, এই সমস্ত, এবং সেগুলো যদি দেখি আমরা তাহলে দেখব যে ওই এক ব্যক্তিকে লক্ষ্য করে সমস্ত জিনিসটা প্রণয়ন করা হয়েছে। অর্থাৎ দেশের যত সমস্যা সেটা শেষ সমাধান, শেষ দাওয়াইটা আসবে শেখ মুজিবুর রহমানের কাছ থেকে। হ্যাঁ, তো এই রকম একটা সংবিধান, তো সেখানে তো আমার মনে হয় আবার নতুন করেই সংবিধান লেখাটা যুক্তিসঙ্গত বলে মনে হয় এবং দেশের জন্য ভালোও মনে হয়। আর নতুন বন্দোবস্তের কথা বলা হচ্ছে, নতুন বন্দোবস্ত তো এমনি আসবে না। বন্দোবস্ত হচ্ছে শেষ পর্যন্ত আপনাকে একটা যেটাকে বলা হয় ক্ষমতার ভারসাম্য, ইকুইলিব্রিয়াম অফ পাওয়ার প্রতিষ্ঠা করতে হবে। ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা করতে গেলে একটা ক্ষমতা কেন্দ্র নয়, একাধিক ক্ষমতা কেন্দ্র আপনাকে তৈরি করতে হবে। বাংলাদেশে এখন যে অবস্থা আছে এই অবস্থায় কিন্তু আসলে সংবিধান অনুযায়ী প্রাইম মিনিস্টারই হচ্ছে সব ক্ষমতার উৎস এবং প্রাইম মিনিস্টার কেন্দ্রিক, এবং সেটাকে যেটাকে বলে কাউন্টারভেইল করে, সেটাকে চাপিয়ে আরেকটা ক্ষমতার কেন্দ্র মাথা তুলে দাঁড়াবে, সেটা সম্ভব হচ্ছে না। তো সেই জন্য আপনার দেশে যাতে কেউ স্বৈরতন্ত্রী না হয়ে উঠতে পারে তার জন্য যেটা প্রয়োজন, আমি যেটা বলছি, ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা করা এবং ক্ষমতার বহু কেন্দ্র তৈরি করা, যেটা এখন বলা হচ্ছে প্লুরালিজম। প্লুরালিজমের একটা ডাইমেনশন হচ্ছে ক্ষমতার অনেকগুলো কেন্দ্র থাকতে হবে। শ্রমিকরা তাদের ট্রেড ইউনিয়নে শক্তিশালীভাবে সংগঠিত হবে, কৃষকরা তাদের কৃষক সংগঠনে সংগঠিত হবে, মধ্যবিত্তরা, পেশাজীবীরা তাদের মতো করে সেখানে সংগঠিত হবে, রাজনৈতিক দলগুলো তাদের মতো করে তাদের মতাদর্শ প্রচারের ক্ষেত্রে সেইভাবে সংগঠিত হবে, ছাত্র, মহিলা, তারপরে আরও অন্যান্য সমাজের অনগ্রসর শ্রেণী যারা আছে, তারপরে আপনার বিভিন্ন জাতিসত্তা যেগুলো আছে, এই সব এগুলো প্রত্যেকটা একটা একটা ক্ষমতার কেন্দ্র। এগুলো যে মাল্টিপল সেন্টার্স অফ পাওয়ার থাকে, সেখানে একটা কেন্দ্র প্রধান হয়ে ওঠার সম্ভাবনা অনেক কমে যায়। তো সেই দিকে যেতে হলে সময় লাগবে, কারণ আমি যেই ক্ষমতার কেন্দ্রগুলো তৈরি হওয়ার কথা বলছি সেটা তৈরি হতে পারে একটা প্রিস্টিন ডেমোক্রেটিক সিস্টেমে, একেবারে পবিত্র, ভেজালবিহীন গণতান্ত্রিক ব্যবস্থার মধ্য দিয়ে কিন্তু এই রকম ক্ষমতার ভারসাম্য তৈরি হতে পারে। এবং সেইটা যদি আমরা এনশিওর করতে পারি তাহলে 10, 15, 20 বছরের মধ্যে আমি এই দেশে ক্ষমতার অনেকগুলি কেন্দ্র, এবং যেই কেন্দ্রগুলো একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হবে এবং একে অপরের যেটাকে বলা হয় স্পর্শকাতরতা, সেই স্পর্শকাতরতা সম্পর্কে উপলব্ধি করবে এবং দেশে একটা শান্তিপূর্ণ, যেটাকে বলে সহাবস্থানমূলক একটা পরিবেশ তৈরি হবে। স্যার, জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন হলো ডক্টর ইউনূসকে প্রধান করে, এবং সেখানে বলা হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর সাথে কথাবার্তা হবে, ডায়ালগ হবে, হয়ে সংস্কারের ব্যাপারে কি কি বিষয় পরামর্শ নিয়ে একসাথে ঐক্যমত্যে পৌঁছানো হবে। তা আমরা যদি স্যার বাংলাদেশের পলিটিক্যাল পার্টিগুলি দেখি, এখানে তো বিভিন্ন ধারার বিভিন্ন আইডিওলজির আসলে, এবং এক দলের সাথে আরেক দলের আইডিওলজির পার্থক্যটা অনেকটাই বিশাল। তো ওরকম একটা জায়গার থেকে ঐক্যমত্যে পৌঁছানোর কোনো ধরনের সম্ভাবনা কি আপনি দেখেন নাকি? এখনো পর্যন্ত সেরকম কোনো সুযোগ তৈরি হয়েছে নাকি? প্রথম কথা হচ্ছে, আমি যেটা বলবো, ঐক্যমত্য গঠনের যে ব্যাপারটা সরকার সিদ্ধান্ত নিয়েছে কমিশন গঠনের, এই সিদ্ধান্তটা প্রশংসনীয়, অভিনন্দনযোগ্য। আমাদের এখানে আমরা এই গত 53 বছরে বা 54 বছরে বাংলাদেশ হওয়ার পরে আমরা যেটা দেখেছিলাম যে
রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা প্ল্যাটফর্মে এসে, একটা মঞ্চে এসে বা একটা জায়গায় এসে পরস্পরের মানে কথাগুলো বোঝার যে চেষ্টা, যে প্রয়াস, সেটা কিন্তু ছিল না। হ্যাঁ, বিভিন্ন রকম ভয়েস ছিল, কিন্তু সেই ভয়েসগুলো পাশাপাশি এসে একে অপরের মধ্যে ভালো কি আছে, মন্দ কি আছে, গ্রহণীয় কি আছে, বর্জনীয় কি আছে, সেইটা করার কোনো ব্যবস্থা ছিল না। অন্তত প্রফেসর ইউনূস একটা রাস্তা দেখিয়েছেন যে তোমরা একসঙ্গে আসো এই কমিশনে, এসে তোমরা তোমাদের মতামতগুলোই বলো, কতটুকু তোমরা গ্রহণ করতে পারো, কতটুকু গ্রহণ করতে পারো না। এবং এর মধ্য দিয়ে যেটা হচ্ছে, ওই আমরা লসাগুর অঙ্ক করেছি না, যেটা দিয়ে সবগুলি বিভাজ্য, তো সেই রকম একটা কমন মিনিমাম গ্রাউন্ড একটা আমরা যদি পাই, তাহলে মনে হয় কিছু সুফল পাওয়া যাবে। হয়তো সব ব্যাপারে একমত সবাই হবে না, কিন্তু কিছু ব্যাপারে তো সবাই একমত হবে। তো সেখান থেকে যাত্রা শুরু করা হোক, এইটাই আমরা এই মুহূর্তে আশা করতে পারি। দ্যাট ইজ দি প্র্যাগমেটিক এক্সপেকটেশন। স্যার, আমরা প্রায় শেষে চলে আসছিলাম। ছাত্রদের যে রাজনৈতিক দলটা তারা করবার কথা বলছে, তা হয়তো এই মাসে আত্মপ্রকাশ করবে, এবং তারা বলছে যে আমরা ডান বাম সব কিছু বাদ দিয়ে মধ্যপন্থা অনুসরণ করব। মধ্যপন্থার রাজনীতিটা আসলে কি স্যার? আমার পক্ষে বলা খুব কঠিন। আমি যদি বলি, আমার বাবা একটা গল্প করতেন, সেটা হচ্ছে যে এই তোমার গরম লাগে নাকি? বলে লাগে। এই তোমার ঠান্ডা লাগে নাকি? লাগে। তোমার পড়ে নাকি? বলে পড়ে। বলে তোমার শান্তি লাগে নাকি? বলে লাগে। এই মধ্যপন্থাটা হচ্ছে এরকম একটা ব্যাপার। হ্যাঁ, এইখানে বলা হচ্ছে যে আমরা ডান দিকেও ঝুঁকবো না, বাম দিকেও ঝুঁকবো না, তার মাঝখানে থাকবো। তাইলে গরমও লাগলে তখন বলবো গরম লাগে, আবার তার পাশাপাশি একই সঙ্গে আবার বলবো শীত লাগে, এই ইত্যাদি। তো মধ্যপন্থা নিয়ে অনেক সময় এটা হয়তো অন্য দার্শনিকরা বলবেন যে এটা একটা সুবিধাবাদের রাস্তা। হ্যাঁ, এবং সব পক্ষকে তোয়াজ করে চলার চেষ্টা। সব পক্ষ বলতে দৃঢ় অবস্থানে কারা আছে, একদিকে বামেরা আছে, আরেকদিকে ডানেরা আছে। তারপরেও অনেকেই আবার মনে করেন যে মধ্যপন্থাটা হচ্ছে সমাজে একটা ব্যালেন্স রক্ষা করার ব্যবস্থা। মানে কোনো দিকে চরম অবস্থানের দিকে তারা ঝুঁকবেন না, সেটা তারা করছেন। সেটা যদি তারা করতে পারেন ভালো, অন্তত বাংলাদেশের বর্তমান অবস্থাতে তো এইরকম একটা অবস্থাই আমরা চাচ্ছি। কিন্তু বিএনপিও দাবি করে তারা মধ্যপন্থী দল। তারা আবার লেটেস্ট বলেছে তারা লিবারেল ডেমোক্রেটিক পার্টি, হ্যাঁ, এলডিপি। এলডিপি না, মানে লিবারেল ডেমোক্রেসিতে বিশ্বাস করে। এখন লিবারেল ডেমোক্রেসি নিয়েও তো পাশ্চাত্য জগতে ডেমোক্রেটিক কান্ট্রিগুলোতে নানান রকম কথাবার্তা হচ্ছে। সেখানে প্রশ্ন উঠছে আদৌ লিবারেল ডেমোক্রেসির ভবিষ্যৎটা আসলে কি আছে কি নাই, কতটুকু আছে। কারণ সেখানে অনেক ধরনের বিদ্বেষ সমাজের মধ্যে দেখা যাচ্ছে। বিশেষ করে যারা প্রবাসী অভিবাসী, যারা তার ইমিগ্রেন্ট যারা, তাদের বিরুদ্ধে একটা সৃষ্টি হচ্ছে। এক সময় তো হিটলারের অভ্যুত্থান হয়েছিল ইহুদিদের ঘৃণা করার মধ্য দিয়ে। তো কাজেই আপনার অনেক সময় লিবারেল ডেমোক্রেসি কিন্তু অনেক চরমপন্থাকে কিন্তু রোধ করতে পারে না, তার ইনহিয়ারেন্ট, তার অন্তর্গত দুর্বলতার কারণে। তো সেই দুর্বলতা যদি থাকে, তাহলে তো ছাত্রদের যে দল করার কথা বলছেন, সেটা সম্পর্কে আমি আমার নিজের কথা বলবো না। এই অভ্যুত্থানের সময় তারেক আলীর একটা মন্তব্য আমি পড়েছিলাম ফেসবুকে। তারেক আলী আপনারা জানেন যে বিখ্যাত বামপন্থী ছাত্রনেতা। এখন তার বয়স আমার বয়সের কাছাকাছি হয়, 1 বছর বেশি হতে পারে বা সমান সমান হতে পারে। তার সঙ্গে আমার জানাশোনা ছিল, অনেক বই টই তিনি লিখেছেন, এবং ইউরোপে উনি অত্যন্ত পরিচিত একজন ব্যক্তিত্ব, এবং বাংলাদেশ, পাকিস্তান, ভারতের রাজনীতি নিয়েও তিনি চিন্তাভাবনা করেন, লেখালেখি করেন। তো তিনি লিখেছিলেন যে সরকারটা কেমন হবে। তিনি বলেছিলেন ছাত্রদেরকে যে তোমরা পুরোপুরি সরকারের দায়িত্ব নেবে, এটাই তোমরা করার চেষ্টা করো। অর্থাৎ তিনি একটা লেফট রেডিক্যাল পজিশন থেকে বলেছেন যে আর পুরনো পচে যাওয়া শক্তির সঙ্গে তোমরা সমঝোতা করবে না, তোমরা তোমাদের মতো করে একটা জিনিস করো। এটা তার সাজেশন ছিল। তো সেটা হলে কি হতো, এটা তো এখন যেটা যখন হয় নাই সেই সম্পর্কে তো বলা মুশকিল, বলা প্রেডিক্ট করা মুশকিল। এখন যেটা হয়েছে, তারাও কিছুটা ক্ষমতার অংশীদার, অন্যরাও ক্ষমতার অংশীদার কিছুটা, এরকম একটা ব্যবস্থা হয়েছে। এবং এরকম অবস্থার কারণে এইটার ভেতরে এক ধরনের অন্তর্নিহিত একটা দ্বন্দ্ব কিন্তু সবসময় কাজ করছে। যা কিছু শেষ পর্যন্ত হয়, এই যে আপনি বললেন 6 মাসে কেন হলো না আয়নাঘর দেখা, এই সব কিছুই কিন্তু পাওয়ারের ইন্টারনাল যে ডাইনামিক্স এবং ইন্টারনাল পাওয়ারের ইন্টারনাল যে কন্ট্রাডিকশন, সেই কারণেই কিন্তু হয় না। স্যার, শেষ যে ব্যাপারটা জানতে চাচ্ছিলাম, লাস্ট ইন্টারভিউতে আপনি বলেছিলেন যে আপনার সম্পর্কে
মানে একজন হাত দেখে বলেছিল যে আপনি আর রাজনীতি করবেন না, সেটি ফলেছে। আরেকটি বলেছিল যে জীবন বাঁচাতে একদিন নদী সাঁতরে পার হতে হবে। তো ওই নদী সাঁতরে পার হতে হবে এমন সংখ্যা কি আপনার কমছে নাকি দিন দিন? না, নদীর সাথে পার হতে হবে সেই সংখ্যা একেবারে উড়িয়ে দিতে পারি না। কারণ বাংলাদেশের রাজনীতি যাই বলেন, বাংলাদেশের সমাজ, আমরা যে কোনো কারণেই হোক 71 সাল থেকে আমরা কিন্তু একটা আনপ্রেডিক্টেবিলিটির মধ্যে আছি। হ্যাঁ, সত্যিকার অর্থে প্রেডিক্ট করা কি ঘটবে, কালকে কি ঘটবে সেটা আমরা সবাই কিন্তু জানি না। 75-এ 15ই আগস্টের ঘটনা ঘটবে সেটা 14ই আগস্ট আমরা জানতাম না। হ্যাঁ, তো এইরকম ঘটনা এখানে প্রচুর ঘটে। জিয়াউর রহমান 30শে মে নিহত হবেন 81 সালে, সেটা কি আমরা জানতাম, আগে চিন্তা করেছি? তো অনেক ধরনের ঘটনা ঘটে। কাজেই আমি যেহেতু এক ধরনের দর্শনে বিশ্বাস করি, এক ধরনের চিন্তাভাবনা আমার আছে, তো এই চিন্তাভাবনা যারা পছন্দ করে না, যেহেতু এই সমাজে একটা উগ্রতা আছে, অসহনশীলতা আছে, এবং বিশেষ করে যারা উচ্চাকাঙ্ক্ষী ব্যক্তি, অ্যাম্বিশাস, আই এম নট অ্যান অ্যাম্বিশাস পার্সন, নট অ্যাট অল। তো যদি অ্যাম্বিশাস হতাম তাহলে তো পাওয়ার স্ট্রাগলে পলিটিক্সে থেকে যেতাম। কিন্তু যখন আমি দেখেছি যে এই পলিটিক্স দিয়ে তেমন কিছু করা যাবে না, সেই জন্য কিন্তু রাজনীতির উপরে ব্যাখ্যা বিশ্লেষণ করা, এটা একাডেমিক পয়েন্ট অফ ভিউ থেকে ব্যাখ্যা বিশ্লেষণ করা, সেটা আমি করছি। তো আপনি যেটা প্রশ্ন করেছেন, জীবনটা যদি সেরকম হতো যে ঝঞ্ঝা বিক্ষুব্ধ নদী দিয়ে পার হওয়া বা স্রোতস্বিনী নদী পার হওয়ার মতো অবস্থা যান বাঁচানোর জন্য, সেটা যাতে না হয় সেই প্রার্থনাই করব এবং আপনারাও করবেন। প্রফেসর ডক্টর মাহবুবুল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আগেও বলেছিলাম যে আপনার সাথে কথা বলতে থাকলে কথা শেষ হয় না, কিন্তু সময়টা শেষ পর্যন্ত সায় দিচ্ছে না। আজকে অনুষ্ঠানটা এখানে শেষ করতে যাচ্ছিলাম। দর্শক, এরই সাথে শেষ করছে আজকের মুক্তমঞ্চ। যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং শুভরাত্রি।